সকাল সকাল রান্নাঘরে তুমুল ব্যস্ততার টোম্পার। গোল গোল চেহারার ফর্সা গারনের ৩৫ বছর বয়সী এই নারী এ বাড়িতে আছে বছর ৬ ধরেই। রান্নার মূল দায়িত্বটা তার কাঁধেই। তবে সাহায্যকারী হিসেবে তার সাথে আছে ৫০ সুই সুই পারুল খালা। কাজের ফাঁকে ফাঁকে টুম্পার মুখে অনর্গল হই ফুটেছে। বুইড়া লাগা তেল ছাড়া পরেটা, সবজি ভাজা আর দুধ চা, বুড়ি লাইগা ওটস, ফলের প্লেট, গ্রিন টি, বুড়ি বড় পৌলা লাইগা স্টাফ আমলেট, চিকেন সাজে আর কফি। বুড়ির নাতি খাইব ডাবল চিকেন স্যান্ডউইচ, চিজ অমলেট, হার্ড ব্রাউন আর ১ গ্লাস জুস। বুড়ির নাতি ফ্রেঞ্চ সস দুধ। বুড়ির পারুল খালা এতক্ষণ রান্নাঘরে ঝাড়ু দিচ্ছিল। হাতে থাকা ঝাড়ুটা একপাশে রেখে পারুল খালা ধমকে সুরে বলে উঠলেন, চুপ কর চুপ কর, আয়সা হইলে ঘাড় ধইরা বাইক করবো তোরে। বিরক্তিতে মুখ ঝামটা মেরে লম বলো, টুম্পা, তুমি চুপ করো তো খালা। প্রতিদিন একে জানে লাইগা এক এক পদের খাবার বানাইতে আর ভাল লাগে না। সকাল সকাল উইঠা একটা জিনিস রান্দায় দিমু, সবাই হেইডাই খাইব তা না। ওগো একজনের পেটে এক এক জিনিস ঢোকা লাইগা। তুই তাও এইডি নাম মুখস্থ করতে পারস, আমি তো তাও পারি না। তুই না থাকলে যে কেমনে কি করতাম। হন্তদন্ত হয়ে কিচেনে পা রাখলো ঝিলমিল। চোখে মুখে রাজ্যের তাড়াতাড়। ওটুম পান্টি, তাড়াতাড়ি আমাকে কিছু বানিয়ে দাও তো। পিছনে ফিরে ঝিলমিলকে দেখে টুম্পা অবাক। তুমি এখনই এত সকালে? হ্যাঁ, জলদি কিছু একটা বানিয়ে দাও। কি বানামো? বারিশ চাচ্চুর জন্য কিছু একটা বানিয়ে দাও। সকালে উনি কি খান, দ্রুত কিছু একটা রেঁধে দাও। আর শোনো, একদম বলবে না এটা তুমি বানিয়েছো। বলবে এই রান্নাটা আমি মানে ঝিলমিল করেছে ওকে। এখন চট জলদি হাত চালাও। টুম্পার কণ্ঠে এবার একরাশ কৌতূহল। এখন তো সবার জন্যই রানমু, ছোট ভাইটাও রানমু। কিন্তু তোমারে এত অস্বস্তি লাগছে কেন? পরে বলবো, আগে রান্না করো। ওনারা আগে করো মানে থাকে জানো, ক্রেডিট কিন্তু আমার। কথা শেষ করে ঝিলমিল দ্রুত পায়ে পেছনে ফিরে তে শক্ত কিছুর সাথে ধাক্কা খেলো। সঙ্গে সঙ্গে নাকে এসে ঠেকলো টম ফোর্স পারফিউমের অতি চেনা সেই কড়া সুবাস। দুপা পিছিয়ে মুখ তুলে সামনে দাঁড়ালো পুরুষটির দেখা মাত্রই পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল ঝিলমিলের শরীরে। বারিশ এক পলক ঝিলমিলের দিকে তাকিয়ে তাকে এক পাশে সরিয়ে নিল। এরপর টুম্পার দিকে তাকিয়ে তার গম্ভীর নির্দেশ, টুম্পা, আপনি আপাতত কিচেন থেকে বের হন। পারুল খালার দিকে চোখ ফিরতেই যোগ করলো, খালা আপনিও। পারুল খালা কিছুটা থমথম খেয়ে বলে উঠলেন, কিন্তু কেন বাবা? ঝিলমিল তোমার জন্য খাবার তৈরি করবে? ওমা, কেন? ঝিলমিল কেন করবে ভাইজান? আমরা তো আছি। আমরা। বারিশের কণ্ঠে এবার খানিকটা কঠোরতা। আমি আপনাদের যেতে বলেছি, বের হন এখান থেকে। টুম্পা আর পারুল খালা একে অপরের দিকে তাকালো। ঝিলমিলের চোখে ইশারায় যেতে নিষেধ করলো। তবে বারিশের দিকে তাকিয়ে আর দাঁড়িয়ে থাকলো না তারা, চলে গেল। রান্নাঘর থেকে তারা বেরিয়ে যেতেই তাদের পেছনে পেছনে বারিশও খানিকটা এগোলো। ঝিলমিল এই সুযোগে দ্রুত পায়ে এসে টুম্পার হাতটা চেপে ধরলো। ফিসফিসিয়ে বলল, দাঁড়াও, উনি সকালে কি খান? চট জলদি উত্তর দিল টুম্পা। দুটো সানি সাইড আপ ডিম, মাল্টিগ্রেইন ব্রেক টেস্ট আর চিনি ছাড়া ব্ল্যাক কফি। টুম্পা আপনাকে চলে যেতে বলেছিল। বাইরে থেকে বারিশের গমগমে কণ্ঠস্বর ভেসে আসতে সময় লাগলো না। ভয়ে টুম্পা আর এক মুহূর্তও দাঁড়ালো না। বারিশ পুনরায় কিচেনে প্রবেশ করে ভেতরে থাকা ছোট্ট ডাইনিং টেবিলে চেয়ারটা গিয়ে বসলো। পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে ডুবে দিল সে। বারিশের ঠিক সামনেই গিয়ে দাঁড়িয়ে বলল, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। ফোনের পর্দা থেকে চোখ না সরিয়ে বারিশের নির্লিপ্ত জবাব, তাহলে চলো, তোমাকে তোমার বাড়ি রেখে আসি। এটা কেমন কথা? ওরা থাকতে আমি কেন এসব করতে যাব? তাহলে কি ওদের কাছ থেকে বরখাস্ত করব? আচ্ছা, আমি ওদের ডেকে বলে দিচ্ছি কাল থেকে যেন এ বাড়ি আর কোনো কাজে হাত না দেয়। চেয়ার ছেড়ে বারিশ উঠে
দাঁড়াতে নিতেই ঝিলমিল তরিং বেগে তার শক্ত বাহু আঁকড়ে ধরল। থাক, ওদের রিজিকে হাত দিয়েন না, বানাচ্ছি আপনার খাবার। বারিশ আবার বসে পড়তে ঝিলমিল কাউন্টার প্লেট দিকে এগিয়ে গেল। ইন্ডিকেট বাটন চেপে ইন্ডাকশন ওভেনটি চালু করে ওপেনে বসিয়ে দিল নন স্টিক ফ্রাই প্যান। এরপর ফ্রিজটা খুলে দুটো ডিম হাতে নিল সে। ডিম সে ভাজতে পারে, এতটুকু করতে তার কোনো সমস্যা নেই। একটা ডিম নিজের কপালে ঠেস দিয়ে ভাঙার জন্য, কিন্তু ভাঙল না। দ্বিতীয় চেষ্টা করেও ব্যর্থ হয়ে তাকালো বারিশের দিকে। বারিশের পুরো মনোযোগ তখনও ফোনের স্ক্রিনে নিবদ্ধ। ঝিলমিল তার দিকে এগিয়ে গেল গট গট করে। আলতো করে বারিশের এক মুঠো চুল ধরে মাথাটা উঁচিয়ে ধরল সে। নিজে নিচের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরে চোখ দুটো ছোট করে বাম হাতে ডিমটা সোজা ঠুকে দিল বারুশের শক্ত কপালে। প্রথম আঘাতেই মট করে ভেঙে গেল ডিমের খোসা। চরম বিস্ময়ের চোখে বড় বড় করে কপালে হাত ঠেকালো বারিশ। সে কিছু বুঝে ওঠার আগেই ঝিলমিল দ্রুত পায়ে ফিস করে এসেছে চুলার কাছে। ফুটন্ত প্যানে তেলের ওপর ছেড়ে দিল ডিমের ভেতরে অংশটুকু। মনোযোগ দিয়ে সে ডিম ভাজা এদিকে নিজের কপাল ডলতে ডলতে উঠে দাঁড়ালো বারিশ। এটা কি করলে তুমি? ঘাড় ঘুরিয়ে বলল কিশোরী। আমার এভাবে ডিম ফাটাতে ভালো লাগে, আর আপনার কপালটাও বেশ শক্ত, ফেটে গেল। তাই বলে তুমি আমার কপালে ডিম ফাটাবে? বসে আছো কেন এখানে? বাহিরে গিয়ে বসুন, নইলে যেটা আছে ওটাও ফাটাবো। বারিশ কিছুটা চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। তার চোখ জোড়া কঠিন, চোখের তাকায় তীব্র বিরক্ত। ঝিলমিলের দিকে তপ্ত চোখে তাকিয়ে নিচু ও ভারী গলায় শুধু একটাই শব্দ উচ্চারণ করলো সে, স্টুপিড। বলে গট গট করে কিচেন থেকে বের হয়ে ডাইনিং টেবিলে একটা চেয়ার টেনে বসলো। শিউলি বেগম নিচে এসে রান্নাঘরের ভেতর ঝিলমিলকে দেখে তার চোখ কপালে উঠল। অবাক হয়ে বলল, এ কি ঝিলমিল, তুমি কি করছো এখানে? ঝিলমিল অত্যন্ত অসহায় কণ্ঠে বলল, খাবার বানাচ্ছি চাচি। খিদে পেয়েছে বুঝি? টুম্পাকে বললেই তো করে দিত। এই টুম্পা কোথায় তুই? এত সকাল হয়ে গেছে এখনো রান্না বান্না কোনো তোর জন্য নেই। শিউলি চড়া ডাক শুনে তাড়াঘড়ি করে রান্নাঘরে ঢুকলো টুম্পা। তোমার দেওয়া তো আয়সা বাই কইরা দিন আমাগো, বলো আজ থেকে ঝিলমিল যেন রান্না করে। আমাগো কি দোষ? আমরা তো আয়সা সকালে নাস্তা তোড়জোড়ি করতেছিলাম। ঝিলমিল ও টুম্পার কথায় সায় দিয়ে যোগ করলো, হ্যাঁ চাচি, বারিশ চাচু ওদের চলে যেতে বলেছে। ওদের কোনো দোষ নেই, কিন্তু কেন ওনার জন্য আমি খাবার বানাই? এটা কেমন কথা? বাড়িতে এত মানুষ থাকে, তুমি কেন রান্নায় খাবে কি জানি? এটা তার কেমন অদ্ভুত যুক্তি। আরও অনেক কাজ দিয়েছে আমাকে। কথাটা শুনে শিউলি বেগম স্তব্ধ হয়ে গেলেন। ছেলেটা নিশ্চিত দিঘিকে হারিয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়েছে। তা না হলে এই বাচ্চা মেয়েটার উপর এমন অত্যাচার কেন করবে? তিনি রান্নাঘর থেকে বেরিয়ে সরাসরি বারিশের সামনে গিয়ে দাঁড়ালো। ক্ষিপ্ত গলায় বলেন, মাথা খারাপ হয়ে গেছে তোমার তরঙ্গ? ঝিলমিলকে কেন রান্নাঘরে ঢুকিয়েছো? বারিশ ফোন স্ক্রিনে ব্যস্ত। নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, রান্না করবে আমার জন্য? ওকে দিয়ে রান্না করাবে মানে? ও আমার বউ, ওকে দিয়ে কি করাবো আর না করাবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ইচ্ছে। তুমি এ বিষয়ে কথা না বলে খুশি হব। ওকে ওর কাজ করতে দাও। শিউলি বেগম এবার একটু নরম স্বরে বোঝানোর চেষ্টা করলেন, আরে তুমি বুঝতে পারছো না কেন? ওর বয়স কতটুকু? সব এসব রান্নাবান্নার কাজও কখনোই করছে? কাল বিয়ে করে আজই ওকে রান্নাঘরে ঢুকে দিলে। ওর বাপের বাড়ির মানুষ জানতে পারলে কিভাবে, বুঝতে পারছো? বারিশের কণ্ঠে কোনো দ্বিধা ছাড়াই অত্যন্ত শীতল গলায় বলল, ওদের সমস্যা হলে এসে নিয়ে যাক ওকে, তবে এ বাড়িতে থাকতে হলেও আমার নিয়মে চলবে। তরঙ্গ, তুমি তুমি চুপ করো বৌমা। আমার ছেলে একদম ঠিক বলেছে। পেছন থেকে ভেসে আসা তীক্ষ্ণ কণ্ঠেশ্বর শিউলি বেগম
কথায় থামিয়ে সেই দিকে তাকালেন। সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাগুলো বলেছিলেন ঝর্ণা শিহরিয়ান। ঠিক সেই মুহূর্তে সদর দরজা দিয়ে ভেতরে পা রাখলেন চঞ্চল সাহেবও। ফজরের নামাজ পড়ে এতক্ষণ বাইরে হাঁটছিলেন তিনি। ঝর্ণা বেগম ধীরে পায়ে হেঁটে এসে ছেলের পাশে চেয়ারটায় বসলেন। এতদিনে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি। যতদিন এ বাড়িতে থাকবে সব কাজ ওকেই করতে হবে। টুম্পা, ওকে বলে দে সবাই সকালে যা যা খাবে সব তৈরি করে যেন টেবিলে সাজিয়ে রাখে। ঝিলমিল বারিশের জন্য তৈরি করা স্যান্ডি স্যান্ডি সাইড আপ ডিম আর মাল্টিগ্রেইন টেস্টের ট্রে হাতে নিয়ে ডাইনিংয়ের দিকে হাঁটছিল। ঝর্ণা বেগমের হুমকুমটা কানে আসতেই তা পা দুটো যেন মেঝেতে আটকে গেল। তবে পরক্ষণই টেবিলে থেকে ভেসে এলো বারিশের কণ্ঠ, না আম্মা, ওকে রান্নাঘরে পাঠিয়েছে শুধু আমার ওর খাবার বানানোর জন্য। ঝর্ণা বেগম ভ্রু কুঁচকে বলেন, আর আমরা আমাদের খাবারও আজ থেকে ওই তৈরি করবে? না। অত্যন্ত স্বাভাবিক নিরেট আওয়াজে জবাব দিল বারিশ। সে আবার ফোনের স্ক্রিনে ডুবে গেছে। ছেলের এমন অবাধ্যতায় ঝর্ণা বেগমের জেদ চেপে গেল। তুমি বলেছো তোমারটা বানাতে, আমিও বললাম ও সবার জন্যই বানাবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন ঝিলমিল? যাও আমার জন্য গ্রিন টি আর তোমার শ্বশুরের জন্য লিকার চা বানিয়ে নিয়ে আসো। একটু পর ফাহাদ আর ওর ছেলে মেয়েরাও ঘুম থেকে উঠবে, ওদের পছন্দ নাস্তাও তৈরি করবে। ঝিলমিলের নাকটা রাগে ফুঁসে উঠল। এত বড় সাহস! পুরো বাড়ির রাঁধুনি বানাতে চাইছে তাকে। সে ঠোঁট নেড়ে তীব্র প্রতিবাদ করতে চাইল, কিন্তু তার আগে ডাইনিং কাঁপিয়ে গর্জে উঠল বারিশ। আমার বউ রান্না করবে শুধুমাত্র আমার জন্য। ওর হাতে বানানো খাবার শুধু আমি খাবো। আর আজ থেকে এ বাড়িতে আমার জন্য কেউ খাবার বানাবে না। আমি আমার ওয়াইফের হাতে খাবার ছাড়া আর কারো হাতে খাবার খাবো না। কথাটা শেষ করে সে চেয়ার ছেড়ে ও হনহনিয়ে করে গিয়ে এগিয়ে গেল ঝিলমিলের দিকে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাত থেকে আলতো করে খাবারের প্লেটটা নিজের হাতে নিল। তারপর ঝিলমিলের বাহু ধরে ডাইনিং টেবিলের চেয়ারে এসে বসিয়ে দিল। ট্রে থেকে একটা ডিম আর দুটো ব্রেড টেস্ট ওর দিকে এগিয়ে দিয়ে হুকুমের সুরে বলল, তাড়াতাড়ি আমার সঙ্গে খাবার শেষ করো, কলেজে যাওয়ার জন্য তৈরি হতে হবে। ঝিলমিলের মুখ ফিরিয়ে জেদি গলায় বলল, আমি খাবো না এখন, খেতে বলেছি। বারিশের কণ্ঠ স্পষ্ট শাসন। বললাম তো খাবো না। আপনি খান, বেশি করে খান। ঝিলমিলের এমন মুখে মুখে তর্ক বারিশের হাতটা মুহূর্তে মধ্যে শূন্য উঠে গেল। গাড়ি স্পর্শ করার আগেই চঞ্চল সাহেব দ্রুত এগিয়ে এলেন, শক্ত করে বারিশের কবজিটা চেপে ধরলেন। যদিও বারিশ আঘাত করতো না, কেবল ভয় দেখানোর জন্যই হাত তুলছিল। চঞ্চল সাহেবের চোখ মুখ রাগে লাল হয়ে উঠেছে। তিনি কড়া গলায় বললেন, বেয়াদবি সীমা ছাড়িয়ে যাচ্ছ তরঙ্গ। আমার সামনে দাঁড়িয়ে ঝিলমিলের গলায় হাত তোলার সাহস কি করে হয় তোমার? বারিশ কোনো উত্তর দিল না। তার মুখোপায় থমথম করেছে। একদিকে ঝিলমিল আতঙ্ক এখনো চোখ দুটো শক্ত করে স্তব্ধ করে রেখেছে। ডাইনিংয়ে এই তুলকালাম কাণ্ড দেখে ঝর্ণা বেগম বাকরুদ্ধ হয়ে বসে রইলেন। ছেলে তার এসব কি বলেছে? এই বাড়ি আর কারো হাতে রান্না খাবে না মানে কি? ওর কি যৌথ পরিবার থেকেও একদিনে মাথায় বউ নিয়ে আলাদা সংসার পাতাতে চাইছে? চঞ্চল শিহরানির ভেতরে ক্ষোভ এবার বিস্ফোরণের মতো ফেটে পড়ল। চিৎকার করে বলেন, ওকে দিয়ে তুমি কোন সাহসে রান্না করিয়েছ? এবারও বারিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মিলল না। চঞ্চল সাহেব আবারও বলেন, ঝিলমিল আজই আমি ওর নিজের বাড়িতে রেখে আসবো। ঝিলমিল ঝাঁকটা দিয়ে চোখ খুললো। এত কাহিনী করে বিয়ে করলো 2 দিনের মধ্যে চলে যাওয়ার জন্য। এখনো তো জারিফের সাথে কিছুই করতে পারেনি। চেয়ার ছেড়ে তরিং বেগে উঠে দাঁড়িয়ে মাথা নেড়ে ব্যাকুল হয়ে বলল কিশোরী, না না না, আমি কোথাও যাব না। চঞ্চল সাহেব দৃঢ় গলায় বলেন, এখানে তুমি ভালো থাকবে না। অযথা কিছু মানুষ তোমাকে কষ্ট দেবে। ভেবেছিলাম উপরওয়ালা ইচ্ছেই এই বিয়েটা হয়েছে, যা হয় মঙ্গলের জন্য হয়।
কিন্তু আজ আমার ভুল ভেঙেছে। আমি তোমার দাদিমার সাথে কথা বলে সব ব্যবস্থা করছি। না দাদা ভাই, প্লিজ আমি যাব না, এখানেই থাকবো। আমার ওনার জন্য রান্না করতে একটুও আপত্তি নেই। কথাটা বলেই সে ভেজা চোখে বারিশের পাথরের মুখের দিকে তাকালো। মিনতি ভরা কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আপনি কিছু বলুন, আমি যাব না। বারিশের চোয়াল এতক্ষণ শক্ত ছিল, এবার সামান্য আগলা হতেই চঞ্চল শিহরাদের চোখের দিকে সরাসরি তাকালো সে। শুনলেন তো, ও নিজেই যেতে চাইছে না, ও এখানেই থাকবে আর আমার সব শর্ত মেনেই থাকবে। চঞ্চল সাহেব ক্ষিপ্ত গলায় কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে দিয়ে বালিশের চোয়াল ছেড়ে সোজা উঠে দাঁড়িয়ে টেবিল থেকে খাবারের ট্রেটা হাতে তুলে নিয়ে অন্য হাতে ঝিলমিলের কবজি শক্ত করে চেপে ধরল। কোনো বাক্য বায় না করে ঝিলমিলকে টেনে হিঁচড়ে ডাইনিং স্পেস থেকে বের করে নিয়ে এলো সে। জারিফ মাত্র ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে বাইরে এসে দাঁড়িয়েছে। ঘরের ভেতরে এক বড় তুলকালাম ঘটে গেছে, সে কিছুই টের পায়নি। সে একরাশ অবুঝ বিস্ময় নিয়ে তার নতুন চাচার টানা হেঁচড়ার দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। নিজের রুমে ঢুকে বাড়ির সশব্দে দরজা আটকে দিল। আর কথা না বাড়িয়ে বিছানার পাশে ছোট টেবিলটায় খাবারের ট্রেটা রেখে ঝিলমিলের বানানো নাস্তা থেকে কেবল একটা বেড টেস্ট খুলে দিল সে। তারপর গ্লাসে পানি খেয়ে নিজেকে শান্ত করলো। ঘড়ির দিকে তাকিয়ে বলল বারিশ, বাকিটা শেষ করে 10 মিনিটের মধ্যে তৈরি হবে, বলে সে নিজের কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঝিলমিলও বাধ্য মেয়ের মতো খেয়ে নিল বাকি খাবার। চৌধুরী বাড়িতে সকালের নাস্তা শেষ করে নূরজাহান চৌধুরী, আলতাফ চৌধুরী আর তাহসিন তিনজন একসঙ্গে সদর দরজা দিয়ে বাইরে দিকে বের হচ্ছিল। অফিস যাবে তারা। মেহেরাজ তখনও নিজের ঘরে ঘুমাচ্ছে, সে আরও কিছুটা পরে অফিসে যাবে। কিন্তু সদর দরজার কাছে আসতে আচমকা থমকে গেল 3 জোড়া পা। চোখের পলকে সবার মুখে অভিব্যক্তি বদলে গেল। সামনে এসে দাঁড়িয়ে আছে দিঘি। তার পুরো অবস্থা চরম এলোমেলো, চোখের নিচে কালচে কালি পড়ে গেছে, মাথার চুলগুলো অবিন্যস্ত। বিগত এই কয়দিন সে যে প্রচণ্ড নেশা করেছে তা তাকে দেখলে নিশ্চিত বোঝা যাচ্ছে। দিঘিকে এ অবস্থা ঘরে দোরগোড় দেখে তাহসিনের ভেতরটা কেমন করে উঠল। মা শব্দটা যে উচ্চারণ করতে না করতে নূরজাহান চৌধুরী হাত এসে পড়ল দিঘির গালে। সজোরে এক থাপ্পড় খেয়েও দিঘি সম্পূর্ণ নির্বাক রইল। গালে দ্বিতীয় থাপ্পড়টা পড়ার আগেই আলতাফ চৌধুরী দ্রুত মাকে জড়িয়ে ধরে এক পা সরিয়ে নিয়ে এসে বলল, মাথা ঠান্ডা রাখো আম্মা, ওর সাথে আমাকে কথা বলতে দাও। নূরজাহান চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলে উঠল, কোনো কথা বলার প্রয়োজন নেই, বের হয়ে যেতে বলো ওকে, না হলে আমি একে জানে মেরে ফেলবো। আলতাফ চৌধুরী মাকে শান্ত তাকিয়ে ক্ষিপ্ত গলায় বলল, কোথায় ছিলি তুই এতদিন? ফ্রেন্ডের বাসায়? আলতাফ দাঁতে দাঁত চেপে বলল, বিয়ে করবি না সেটা আমাকে বলে দেখতিস, তোর জন্য আজ আমার মেয়েটার জীবনটা পুরো সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে? দিঘি খানিকটা কপাল কুঁচকে তাকালো। আম্মা বারিশের সাথে ঝিলমিলের বিয়ে দিয়ে দিছে। কথাটা শুনে খুব একটা অবাক হলো না দিঘি। সে খুব স্বাভাবিক গলায় বলল, এতে সর্বনাশের কি আছে? নূরজাহান চৌধুরী তেরে এসে দিঘির চুল ধরলেন। আবার বলছো সর্বনাশের কি আছে? তোর জন্য আমার ছোট্ট সোনাটাকে এই কাঁচা বয়সে বিয়ে দিতে হয়েছে। দিঘির মায়ের হাতের টানে তোয়াক্কা না করে উল্টো বলল, দিলেন কেন? এত সম্মানের চিন্তা করো কেন? আমাদের থেকে কি তোমার ওই সম্মান এতই বড়? এবার নূরজাহান চৌধুরী আবার রেগে গেলেন। তিনি চরম আক্রোশে এক ঝটকায় মেরে মাটিতে ফেলে দিলেন দিঘিকে। শক্ত মেঝেতে পড়ার আগেই তাহসিন তৎক্ষণাৎ এগিয়ে এসে দিঘির দুবাহু শক্ত করে ধরে ফেলল। দিঘি সোজা হয়ে দাঁড়িয়ে তাকালো তাহসিনের দিকে। কোমল এক অদ্ভুত শূন্য আর
নির্বাক চাহনি। তাহসিন নিজেকে সামলে নিয়ে আলতো করে ছেড়ে দিল দিঘিকে। দিঘিও এক মুহূর্তে সেখানে দাঁড়ালো না। উপস্থিত কারো কোনো পরোয়া না করে সে ভেতরে দিকে যেতে যেতে বলল, আজ সারাদিন ঘুমাবো, কাল থেকে আমিও অফিসে জয়েন করব। ডিরেক্টর কেবিনটা যেন একদম রেডি থাকে। মেয়ের এই খামখেয়ালিপানা আর কথার কোনো পাত্তা দিলেন না নূরজাহান চৌধুরী। আলতাফ চৌধুরীও মুখ ফিরিয়ে নিলেন, কারণ তারা ভালো করেই জানেন এই মেয়ে কথাবার্তার কোনো আগামাথা নাই, কোনো ঠিক ঠিকানা নেই। তারা দুজনই চলে যেতে লাগলেন। তবে ঠায় দাঁড়িয়ে রইল তাহসিন। তার স্থির দৃষ্টিটা তখনও দিঘি চলে যাওয়ার দিকেই নিবদ্ধ। গাড়িতে বসে স্টিয়ারিংয়ে হাত রেখে ঝিলমিলের জন্য অপেক্ষা করছিল বারিশ। সদ্য গেটের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিতেই দেখল দ্রুত পায়ে এগিয়ে আসছে মেয়েটা। সে গাড়ির ভেতর থেকে হাত বাড়িয়ে পাশের দরজাটা খুলে দিল। ঝিলমিল ভেতরে আসতেই বারিশের চোখ গেল ওর মাথার দিকে। চুল বাঁধাই একদম গোছানো হয়নি। মেয়েটার সিটে এসে বসতে বারিশ সোজা প্রশ্ন করলো, চুলের অবস্থা এমন কেন? ঝিলমিল একটা দীর্ঘশ্বাস ফেলে বিষণ্ণ গলায় বলল, দাদিমা তো নেই, আমার চুল সব সময় দাদিমাই বেঁধে দিতেন, নিজে তো ঠিকঠাক পারি না। আচ্ছা, আমি আমাদের বাসায় গিয়ে দাদিমার কাছ থেকে চুলটা বাঁধিয়ে আসবো। না থাক, মনে হয় উনি এতক্ষণে চলে গেছেন। বলতে বলতে ঝিলমিল আর চোখে খেয়াল করলেন নিজের বাড়ির কথা। উচ্চারণ করতেই বারিশের মুখোভয় মুহূর্তের মধ্যে শক্ত হয়ে উঠেছে। চোখে সেই কঠিন ভাব দেখেই সে নিজেই চট করে মাথা কাটিয়ে নিল। চলুন, দেরি হয়ে যাচ্ছে। পুরো প্রসঙ্গটা বদলে ফেলল সে। বারিশ আর কোনো কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দিল। পুরো রাস্তায় দুজনের মাঝে আর কোনো বাক্য বিনিময় হলো না। শেষবার সে এই কলেজের ড্রেস পরেই লোকটার পাশে বসেছিল বিয়ের আগে। তখনও সে দূরতম কল্পনাও ভাবেনি সৃষ্টিকর্তা তাদের দুজনকে এমন একটা সম্পূর্ণ ভিন্ন ও জটিল বাঁধনে ফেলে দেবেন। কি থেকে যে কি হয়ে গেল, কি এক কাণ্ডই না করে বসলো সে। পাশে ফিরে তাকালো মানুষটার দিকে। ঝিলমিল চোখে মুখে রাজ্যের বিরক্তি নিয়ে গাড়ি চালাতে ব্যস্ত সে। লোকটা কি আসলে বিরক্ত, নাকি এর চেহারাই এমন? হঠাৎ বারিশের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, তাকিয়ে থেকো না, গাড়ি চালাতে সমস্যা হয়। হকচকিয়ে গিয়ে ঝিলমিল তড়িং বেগে দৃষ্টি ফিরিয়ে নিল। লজ্জায় আর অস্বস্তিতে জানালার দিকে মুখ ঘুরিয়ে বাইরের রাস্তার দিকে তাকিয়ে রইল সে। পুরোটা রাস্তা মেয়েটার সোজা হয়ে বসলো না। কলেজের সামনে এসে গাড়িটা থামালো বারিশ। নিজের শার্টটা প্যান্টের ভেতরে ইঙ্ক করতে করতে সে ঝিলমিলের দিকে তাকিয়ে বলল, আমার শার্টের ওপরের খোলা বোতামগুলো একটু লাগিয়ে দাও। ঝিলমিল আকাশ থেকে পড়ল, আমি? তুমি ছাড়া গাড়িতে আর কেউ আছে? থাকলে তাকেই বলো। আমারই লাগিয়ে দিতে হবে কেন? আপনি নিজে লাগান না, দেখছই তো আমি অন্য কাজ করছি। ঝিলমিল আর কথা বাড়ালো না। খানিকটা ঝুঁকে এগিয়ে গিয়ে বারিশের শার্টের ওপর খোলা 3টি বোতাম একে একে লাগিয়ে দিতে লাগলো। ঠিক তখনই বারিশ তপ্ত গাঢ় নিঃশ্বাস এসে আছড়ে পড়ল কিশোরীর কপালে আর মুখে। এক অদ্ভুত শিহরণে চোখ তুলে স্বামীর দিকে তাকালো ঝিলমিল। কাছ থেকে বারিশের চোখ দুটো অদ্ভুত সুন্দর আর গভীর লাগছিল, যার ভেতরে এক ধরনের সমন্বয়হীন ক্ষমতা লুকিয়ে আছে। নজর করা এই সুদর্শনের এত কাছাকাছি এসে কেমন যেন দম বন্ধ করা অস্বস্তি হতে লাগলো মেয়েটার। সে মুখটা অত্যন্ত অসহায় করে ফিসফিসিয়ে বলল, আপনি তো চাচ্ছ হব। ঝিলমিল তাড়াহুড়ি করে নিজের সিটে সরে এলো। বারিশ নিজের চুলগুলো হাত দিয়ে পেছনের দিকে ঠেলে দিয়ে চশমাটা চোখে পরে নিল। মুহূর্তের মধ্যে বারিশের এই রূপান্তর দেখে ঝিলমিল পুরো হা হয়ে গেল। বিস্ময় চেপে রাখতে না পেরে, এজন্যই আপনাকে কলেজে এতটা অন্যরকম লাগে। বারিশ চশমাটার ওপর দিয়ে একবার তাকিয়ে শীতল গলায় বলল, গাড়ি থেকে নামো দ্রুত। ঝিলমিল আর দেরি না করে গাড়ি থেকে নেমে সোজা নিজের ক্লাসের দিকে চলে গেল।
আর বারিশ গাড়ি পার্ক করে চলে গেল ডিরেক্ট অফিসের দিকে। সেখানে উপস্থিত অন্য শিক্ষকদের সামনে দুই একটা কথা বলে সে নিজের ডেস্কেটা গিয়ে বসলো। আমাকে তো কিছু জিজ্ঞেস করলে না স্যার। হঠাৎ মেয়েলেমি কণ্ঠস্বরে আওড়ালো বারিশ। পাশে ফিরে তাকালো। সম্পূর্ণ অচেনা এক যুবতী দাঁড়িয়ে আছে। পরনে হালকা রঙের জামকালো এক শাড়ি, গায়ের সাথে জড়িয়ে আছে নিখুঁতভাবে। মাথার চুল কৃত্রিম রঙে ছোঁয়া, আর হাতে এক কাপ ধোয়া ওঠা কফি। বারিশ কিছুটা দূরত্ব বজায় রেখে অত্যন্ত মার্জিত স্বরে বলল, আই এম সরি, আপনাকে আজ প্রথম দেখছি। মেয়েটা মৃদু হেসে জবাব দিল, আসলে আমি এখানকার নতুন জয়েন করা ম্যাম। আজই আমার প্রথম দিন, তাই সবার সাথে একটু পরিচিত হচ্ছি। আমার নাম পরিণীতা জামান। সবাই অবশ্য আমাকে পরি বলে ডাকে। আমি কলেজের সেকশনে ম্যাথমেটিক্সের লেকচারার হিসাবে অ্যাপয়েন্ট পেয়েছি। বারিশ মাথা নেড়ে সংক্ষেপে নিজের পরিচয় দিল। বুঝতে পেরেছি, আমি শেহরিয়ান ফায়জান বারিশ, ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষক। নতুন ম্যামের চোখ দুটো এক কেমন যেন কৌতূহল হয়ে উঠল। সে বারিশের মুখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, আপনার ভয়েসটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন শুনেছি আগে। বারিশ নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে, এক্সকিউজ মি, আমার ক্লাস সময় হয়ে গেছে। আপনাকে এখন আমাকে এখন উঠতে হচ্ছে। বলে বারিশ ফাইলপত্র হাতে নিয়ে চলে আসতে চাইল। পরিণীতা চট করে এক পায়ে এগিয়ে এসে বলল, আরে ওয়েট, আমার সত্যি মনে হচ্ছে আপনার এই কণ্ঠস্বর আমি আগেও শুনেছি। কেন জানি মনে হচ্ছে এই ভয়েসটার সাথে আমার অনেক দিন ধরে খুব ক্লোজিং পরিচিত। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। গল্প শুকনো পাতার নুপুর পায়ে চলবে।